হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেমের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট। কমপ্লেক্স নাম্বারের পুরো কনসেপ্টটা বুঝতে হইলে এই দুইটা টপিকের উপরে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, মডিউলাসটা একটা ইজি জিনিস, বাট প্রবলেমটা হয় অনেক সময় আর্গুমেন্ট নিয়ে। তো আমি চাচ্ছি আজকের ক্লাসে এই ব্যাপারটার বেসিকটাকে স্ট্রং করে দিতে ইনশাআল্লাহ। তো প্রথম টপিক একেবারে ঠিক আছে, সেটা হচ্ছে মডিউলাস কি, একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কি। আমরা প্রিভিয়াস ক্লাসে একটা কমপ্লেক্স প্লেন কি, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার এটা কি, এগুলো সম্পর্কে দেখছিলাম। সো আজকে আমরা একটা গ্রাফ নিব, সেই গ্রাফের মাধ্যমে মূলত মডিউলাসকে আমরা ডিফাইন করব। তাহলে দেখো শেপটা হচ্ছে একটা ওকে, আমরা একটা অ্যাক্সিস নিয়ে নিলাম। তো দেখো এই অ্যাক্সিসের উপরে এটা একটা কমপ্লেক্স প্লেন, ঠিক আছে। তার মধ্যে এই কমপ্লেক্স প্লেনটার মধ্যে এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটাকে শুধুমাত্র আমরা এক্স দিয়ে প্রকাশ করতে পারি। সো এটা এক্স, এটা রিয়েল লাইন বলতে পারো বা রিয়েল অ্যাক্সিস বলতে পারো। এই পাশে একটা এক্স বার বা এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স এর নেগেটিভ অক্ষ, এটা এক্স এর পজিটিভ সাইড, এটা এক্স এর নেগেটিভ সাইড। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম বা নেগেটিভ ওয়াই। এগুলো সম্পর্কে সবাই আমরা জানি ভালো করে। তো এটাও একটা কমপ্লেক্স প্লেন, মানে এই যে এক্স ওয়াই প্লেন যেটা, এটাও কমপ্লেক্স প্লেন, এটা সবগুলোই কমপ্লেক্স প্লেন। তো এখন এই কমপ্লেক্স প্লেনের মধ্যে মূলত আমরা একটা পয়েন্টকে বা একটা কমপ্লেক্স নাম্বারকে অবস্থান করাবো। তো আমরা ধরে নিলাম প্রথম কমপ্লেক্স প্লেনে কোনো একটা বিন্দু আছে। এর আগের ক্লাসে আমরা কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করছিলাম যে একটা কমপ্লেক্স নাম্বার আমাদেরকে সবসময় কমপ্লেক্স প্লেনের মধ্যে আউটপুট হিসেবে একটা বিন্দু দিবে। আমি যদি লিখি 2+5i, এটা আমাকে 2,5 এর একটা বিন্দু দিবে। আমি যদি লিখি 1+3i, তাহলে এটা 1,3 এর একটা বিন্দু দিবে, যেখানে x অক্ষ বরাবর 1 এবং y অক্ষ বরাবর ভ্যালু হচ্ছে 3, এই টাইপের আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার, তার উপরে এই যে কমপ্লেক্স প্লেন, তার উপরে এই বিন্দুটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তো আমি এটাকে ধরো জেনারেল ফর্মেটে লিখি। আমি যদি লিখতে চাই এভাবে লিখতে পারি, z = x + iy, এই ফর্মেটেও লিখতে পারি। আবার আমি চাইলে শুধুমাত্র x, y দ্বারাও লিখতে পারি, কারণ আমরা জানি একটা কমপ্লেক্স নাম্বারকে এই দুইটা ভাবে রিপ্রেজেন্ট করা যায়, উপরেরটাও লেখা যায়, নিচেরটাতেও লেখা যায়। একটু ইজি হয়ে গেছে আই থিঙ্ক, আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা থাক, এরকম আমাদের মেইন জিনিসটা বুঝতে পারলে হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স পয়েন্ট বা কমপ্লেক্স নাম্বারের পয়েন্ট। আর এখানটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানে, এটা হচ্ছে আমাদের অরিজিন বা কেন্দ্র। তো এটা হচ্ছে অরিজিন, অরিজিন অরিজিন আর একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যবর্তী যে জয়নিং লাইন, এদের মধ্যবর্তী যে জয়নিং লাইনটা, সেই লাইনটাই হচ্ছে মূলত আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো এই যে ডিসটেন্সটা অরিজিন থেকে এই পর্যন্ত, এই বিন্দুটা পর্যন্ত, এই বিন্দুটা পর্যন্ত যে ডিসটেন্সটা দেখতে পাচ্ছ, সেই ডিসটেন্সটাই হচ্ছে আমাদের মডিউলাস। আমি আশা করি এতটুকু ক্লিয়ার। এটাকে আমরা মডিউলাস লিখে রাখতে পারি, মডিউলাস। এই মডিউলাসের ভ্যালুটাই আমাদেরকে বের করতে বলে মাঝে মধ্যে। সো এটা কিভাবে বের করবো এটা নিয়ে একটা কথা বলা দরকার। আর মডিউলাসকে প্রকাশ করে কিভাবে? মডিউলাসকে প্রকাশ করে এটা যদি জেড যদি হয় কমপ্লেক্স নাম্বার, তার মডিউলাস হচ্ছে জেড এর দুই পাশে দুটো বার সাইন, এটাকে পড়া হয় মডিউলাস অফ জেড। অথবা এই অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বার পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আর দ্বারা প্রকাশ করে, তার মানে এটা দ্বারাও চাইলে আমরা মডিউলাসকে প্রকাশ করতে পারি। এতটুকু ক্লিয়ার। এবার আমরা মডিউলাসের মানটা কিভাবে বের করব সেটা নিয়ে কথাবার্তা। তো মডিউলাসের মানটা বের করার জন্য আমাদের কয়েকটা বিষয় হিসাব রাখতে হবে, যে এই বিন্দুটার স্থানাঙ্ক x, y কেন হলো। নিশ্চয়ই x অক্ষ বরাবর সেটা এই পর্যন্ত, সেটা x অক্ষ বরাবর x পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, দ্যাট মিন্স এই পরিমাণ x। আর উপর থেকে এই পরিমাণ, এই যে নিচে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে y পরিমাণ দূরত্ব অতিক্রম করছে।
বোঝা গেছে ব্যাপারটা? সো আমি তারপরও একটু ক্লিয়ার করে ফিগার একটা এঁকে দিই এটার, সরি, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে এক্স, এবং এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে ওয়াই। এই দুইটাকে আমরা একটু লিখে রাখি যে এই পরিমাণ দূরত্ব হচ্ছে এক্স আর এই পরিমাণ দূরত্ব হচ্ছে ওয়াই। আর মাঝখানে এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি সমকোণ বলতে পারি। তাহলে এটা একটা পিথাগোরাসের উপপাদ্যের মতো কাজ করতেছে না? বা সমকোণ ত্রিভুজ হয়ে গেলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তো এই যে মডিউলাসটা বা আরটা, এটা কিন্তু আমাদের অতিভুজ। এটা হচ্ছে আমাদের, এটা থিটা কোণ হলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আর এর মানটা কি দাঁড়াচ্ছে? তাহলে আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে, বা আর স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাসের ফর্মুলা থেকে। তো এখান থেকে চাইলে আমরা আর এর মান বের করতে পারি, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো বুঝতে পারছি ব্যাপারটা? আর এর মানটা কিন্তু এভাবে পেয়ে গেলাম আমরা। তো মডিউলাসের ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আরেকটু যদি ক্লিয়ারিফাই করি, তাহলে দেখো তো এক্স এর পরিচয়টা কি? এক্স এর পরিচয় হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল অংশটা। ওয়াই এর পরিচয় কি? ওয়াইটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি অংশটা। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে ইমাজিনারি অংশটা, বা কোএফিসিয়েন্ট অফ আই, আই এর সহগ যেটা, সেটা হচ্ছে ওয়াই। সো আমি এই ব্যাপারটাকে, অনেক সময় এমন হইতে পারে, ধরো যে একটা কমপ্লেক্স নাম্বার আমাকে দিল যে এট ইকুয়াল টু 3 প্লাস 2i মাইনাস সে এক্স, এরকম দিল। তাহলে এখন আমি এক্স এর জায়গায় কত লিখবো? শুধু এক্স লিখবো না কি লিখবো? এটা লেখার জন্য একটা কনফিউশন আমাদের মধ্যে আসে। এই কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য আমি বলতেছি যে এক্স মানে হচ্ছে রিয়েল পার্ট যা যা আছে, অর্থাৎ যার সাথে আই নামে কোনো সহগ নাই। তাহলে দেখো 3 মাইনাস এক্স যেটা আছে, এই 3 সাথে কোনো আই নাই, এক্স এর সাথে ওয়াই নেই, তার মানে এই দুইটা পার্টই রিয়েল। সো আমি এই দুইটাকে আলাদা করে লিখবো 3 মাইনাস এক্স প্লাস 2y। তখন আমি এক্স এর জায়গাটাতে এই যে পুরা রিয়েল অংশটা দেখতে পাচ্ছি, এইটা পুরাটা কিন্তু রিয়েল অংশ, এই পুরা রিয়েল অংশটাকে নিব। আর এই আই এর কোএফিসিয়েন্ট যেটা 2, সেই 2টাকে আমি ওয়াই এর জায়গায় নিব। ব্যাপারটা বুঝতে পারছি? সো আই, এক্স এবং ওয়াই এর পরিচয়টা আশা করি পেয়ে গেছি। সো আমি একটু লিখিয়ে দিই বিস্তারিত এখানে। তো এক্স মানে হচ্ছে রিয়েল পার্ট, তার মানে রিয়েল পার্ট যেটা আছে সেই রিয়েল পার্টের উপরে একটা স্কোয়ার আসবে ফার্স্ট অফ অল। আর 2 নম্বরে ওয়াই স্কোয়ার মানে কি? কোএফিসিয়েন্ট অফ আই, কোএফিসিয়েন্ট অফ আই এর উপরে একটা স্কোয়ার, বোঝা গেছে? আর এই পুরো স্কোয়ার সামেশনের রুট বের করতে হবে, ওইটাই হচ্ছে আমার মডিউলাস বা আর, যেটাকে আমরা জেড বার আকারেও লিখতে পারি। তো আশা করি এতটুকু ক্লিয়ার। আর এখানে একটা ইনফরমেশন আমার জানিয়ে রাখার দরকার, সেটা হচ্ছে এই যে দুই পাশে দুইটা বার সাইনকে আমরা এবার মডিউলাস বললাম। ধরো এটা একটা জেড কমপ্লেক্স নাম্বার, তার পাশে দুইটা যখন বার দিব, তখন এই বার দুইটাকে বলা হয় মডিউলাস অফ জেড, মডিউলাস অফ জেড। ওকে, বাট যখন আমরা এই মডিউলাসের মাঝখানে কোনো রিয়েল নাম্বার দিব, মানে এই সাইন দুইটার মাঝখানে, দুইটা বারের মাঝখানে যখন রিয়েল নাম্বার দিব, তখন এটাকে আর মডিউলাস বলতে পারবো না। এটাকে বাংলায় বলতে হবে পরম মান, আর ইংলিশে বললে বলতে হবে অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু অফ আর, বা রিয়েল নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে যদি কোনো ভেক্টর থাকে, ভেক্টরের পাশে যদি এরকম দুইটা বার দেই, তখন এটাকে আমরা অ্যাবসলিউটও বলতে পারবো না, মডিউলাসও বলতে পারবো, তখন এটাকে বলতে হবে ম্যাগনিটিউড বা লেন্থ। ঠিক আছে, এটাকে তখন বলতে হবে ম্যাগনিটিউড অফ ভেক্টর। হ্যাঁ, ভেক্টর উপরে ভেক্টর সাইন দিতে পারো, এখানেও সাইন দিতে পারো, এটা। আচ্ছা, যদি এখানে কোনো ম্যাট্রিক্স থাকে, কোনো ম্যাট্রিক্সের পাশে যদি এরকম সাইন দাও, তখন এটাকে বলতে হবে ডিটারমিন্যান্ট, ডিটারমিন্যান্ট অফ ম্যাট্রিক্স এম, ওই আমরা যেটাকে বাংলা নির্ণায়ক বলি আর কি। তো এই কনসেপ্ট, এটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে পারো চাইলে। ঠিক আছে, তো আমাদের মডিউলাসের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হলো। এবার আমরা আর্গুমেন্ট সম্পর্কে জানবো, আর্গুমেন্ট ব্যাপারটা আসলে কি। তো প্রথম কথা, আর্গুমেন্টের বেসিক বা আর্গুমেন্টের ডেফিনেশন।
আর্গুমেন্টের অপর একটা নাম হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এই নামটা মনে রাখতে পারো। আর্গুমেন্টের অপর নাম হচ্ছে অ্যামপ্লিটিউড। তো ডেফিনিশনটা কি? ডেফিনিশন হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে মূলত একটা কোণ বা অ্যাঙ্গেল। তাহলে আমি সহজ ভাষায় বলতে পারি যে অ্যাঙ্গেল বিটুইন পজিটিভ এক্স এক্সিস অথবা পজিটিভ রিয়েল এক্সিসও বলতে পারো, ঠিক আছে, এটা পজিটিভ হইতে হবে। তার অ্যাঙ্গেল বিটুইন পজিটিভ রিয়েল এক্সিস অ্যান্ড দ্য জয়েনিং লাইন of origin and complex number z। ব্যাপারটাকে ক্লিয়ার হইলো? একটু গ্রাফে দেখাই আমি। ধরো আমি এখানে একটা গ্রাফ প্লট করলাম, সেই গ্রাফের মধ্যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ বা এটা রিয়েল এক্সিস। তো এই পাশেরটা পজিটিভ ভ্যালু, এই পাশেরটা নেগেটিভ ভ্যালু, তাহলে এটাকে আমরা পজিটিভ রিয়েল এক্সিস বলতে পারি। তাহলে এইটাই হচ্ছে আমাদের পজিটিভ রিয়েল এক্সিস। আর এখানে কোন একটা কমপ্লেক্স নাম্বার যদি আমি পাই প্লট করে কমপ্লেক্স প্লেনের উপরে, এটা যদি জেড হয়, এটা হচ্ছে আমাদের অরিজিন ও। তাহলে এই অরিজিন আর এই জেড এর মধ্যবর্তী যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় আমাদের এই যে জয়েনিং লাইন, যে লাইনের লেন্থটাকে আমরা বললাম মডিউলাস। তো এটা হচ্ছে জয়েনিং লাইন। তাহলে দ্য জয়েনিং লাইন অফ অরিজিন অ্যান্ড জেড, তাহলে অরিজিন অ্যান্ড জেড এর জয়েনিং লাইন হচ্ছে এইটা, আর পজিটিভ রিয়েল এক্সিস এইটা, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা, বা শর্টেস্ট অ্যাঙ্গেল বলতে পারো। হ্যাঁ, তো শর্টেস্ট না বলে অ্যাঙ্গেলই বলো, কারণ আর্গুমেন্ট কখনো ইউনিক কোনো ভ্যালু না। আর্গুমেন্ট অনেক ধরনের হইতে পারে। একটা কমপ্লেক্স নাম্বারের কাছে আমরা অনেকভাবে রিচ করতে পারি। আর্গুমেন্ট মূলত আমরা আসলে কৌণিকভাবে কোন দিক থেকে কোন দিকে গিয়ে ওই কমপ্লেক্স নাম্বারটার দিকে পৌঁছাইতে পারি, রিচ করতে পারি, এটাকে বোঝায়। তো আমি যদি এখান থেকে এই পজিটিভ রিয়েল এক্সিস থেকে এই দিক বরাবর যাই, সেটাও কিন্তু আমি আর্গুমেন্ট পাচ্ছি, বা এই কমপ্লেক্স নাম্বারের জয়েনিং লাইনটাকে রিচ করতে পারতেছি। আমি যদি এখান থেকে ঘুরে এই দিক দিয়ে যাই তাও করতে পারতেছি। আমি যদি এমন করি যে এখান থেকে একবার ঘুরে পুরোটা এসে আবার যাব, তাও কিন্তু করতে পারতেছি। দুইবার ঘুরে পুরোটা এসে আবার যাব, তাও কিন্তু করতে পারতেছি। তো এইভাবে আসলে আর্গুমেন্টকে আমরা অনেকভাবে, এটা কোনো ইউনিক ভ্যালু না, এখানে ইনফাইনাইট সংখ্যক আর্গুমেন্ট এখানে এক্সিস্ট করে। তো আমরা আসলে কিভাবে বেসিকটাকে বুঝবো সেটা হচ্ছে মেইন কথা। তাহলে এটা হচ্ছে পজিটিভ রিয়েল এক্সিস বা পজিটিভ এক্স এক্সিস, আর এটা হচ্ছে আমাদের জয়েনিং লাইন বিটুইন দ্য অরিজিন এন্ড জেড। তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমরা আর্গুমেন্ট বলতে পারবো। তো সেই হিসাব করতে গেলে এখান থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু আমাদের একটা আর্গুমেন্ট। আবার আমি যদি হিসাব করি যে না, আমি এই দিক থেকে হিসাব করব না, এই দিক থেকে এখানে হিসাব করব, এটাও কিন্তু একটা আর্গুমেন্ট। আমি যদি হিসাব করি যে না, আমি একবার এরকম চর্চা করব না, আমি তোমার একবার এখান থেকে পুরাটা ঘুরে আসব, সেই 2π পরিমাণ ঘুরে আসলাম এই পর্যন্ত, আসার পরে ফার্দার আমি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসব। তো দেখো এই যে প্রথম যে ছোট নীল কালারের গোল্লাটা, এটা কিন্তু 2π, এরপরে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরেকটা অ্যাঙ্গেল। এই পুরোটা মিলেও কিন্তু একটা আর্গুমেন্ট, বুঝতে পারছি? আবার তুমি যদি এখান থেকে দেখাইতে চাও যে আমি উল্টা দিক থেকে ঘুরবো না, আমি ঘুরবো, আমি অন্য একটা পিকচার নিই। ধরো এরকম যদি হয় যে এখানে আমার এক্সিস, স্টুপিড, এখানে আমার এক্সিস, তখন আমি যদি বলি যে আমি এখান থেকে ঘুরে এখানে আসতে পারি, এটা তো একটা আর্গুমেন্ট, ঠিক আছে, ভিতরে কি এখান থেকে এখানে আসতে পারি, এটা একটা আর্গুমেন্ট, ঠিক আছে। বাট আমি চাচ্ছি এখান থেকে ঘুরে আগে এই পর্যন্ত আসবো, 2π পরিমাণ ঘুরবো একবার, তারপরে আবার আমি এই পর্যন্ত আসবো, এটাও কিন্তু একটা আর্গুমেন্ট, বোঝা গেছে? তো এই প্রত্যেকটা হচ্ছে আর্গুমেন্ট। মানে তুমি পজিটিভ এক্স এক্সিসের সাথে ওই জয়েনিং লাইনের যত রকমের অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারো, প্রত্যেকটা অ্যাঙ্গেলই একটা আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, যেভাবে বলো না কেন। আর আর্গুমেন্ট হচ্ছে দুই প্রকার। পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে, আর্গুমেন্টের লেকচারটা একটু বড় করে দেওয়া লাগবে, যেহেতু আমি ডিটেল এক্সপ্লেন করতে চাচ্ছি এই জন্য। তো পুরো আর্গুমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, একটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। আর্গুমেন্ট কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর অন্যটা হচ্ছে
জেনারেল আর্গুমেন্ট। ঠিক আছে, তো প্রিন্সিপাল আর্গুমেন্টকে সবসময় থিটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রকাশ করা হয়। অন্য আরেকটা ওইতে প্রকাশ করা হয় যে তুমি যদি আর্গুমেন্ট বলো, সেটাকে তুমি আর্গুমেন্টকে তুমি কিভাবে প্রকাশ করবা? কার আর্গুমেন্ট? কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট। তো এটাকে আমরা সংক্ষেপে এরকম লিখতে পারি যে আর্গুমেন্ট অফ জেড, এভাবে লিখতে পারি চাইলে আর্গুমেন্টকে। বুঝছো? তো প্রিন্সিপাল আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব, আর জেনারেল আর্গুমেন্টকে প্রকাশ করব থিটা প্লাস 2n পাই। ওকে, এটা যোগ করব, যেখানে n এর পরিচয় হচ্ছে n বিলংস টু দ্য সেট অফ ইন্টিজার z এর মধ্যে, অথবা এই দ্বারা প্রকাশ করতে পারো। তার মানে n এর মানটা 0 হইতে পারে, +1 -1 +2 -2 +3 -3, যে কোনো কিছু হইতে পারে চাইলে। তো এটাই হচ্ছে আমাদের জেনারেল আর্গুমেন্ট। তো ব্যাপারটাকে আরো ক্লিয়ার করব, আপাতত ভাষাগতভাবে শেখা রাখো এটা। তো প্রিন্সিপাল আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে z = 2n থিটা প্লাস 2n পাই। এটার মানেটা কি, বা প্রিন্সিপাল আর্গুমেন্টের মধ্যে শর্তটা কি? মনে রাখবে প্রিন্সিপাল আর্গুমেন্ট একটা ইউনিক ভ্যালু, এটা ফিক্সড। প্রিন্সিপাল আর্গুমেন্ট একটাই হবে, আর জেনারেল আর্গুমেন্ট অনেক হইতে পারে। এটা নট ইউনিক, ইটস নট ইউনিক। তো প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালুর যে সীমানাটা থাকবে বা ইন্টারভ্যালটা থাকবে, সেটা কি? প্রিন্সিপাল আর্গুমেন্টের মান -π থেকে বড় হবে এবং +π এর সমান হবে অথবা এর থেকে ছোট হবে। -π দ্বারা মূলত বোঝানো হয়েছে 180 ডিগ্রি, -180 ডিগ্রি। তো -180 ডিগ্রি থেকে থিটার মানটা বড় হবে বা আর্গুমেন্টের মানটা বড় হবে সবসময়। তো তুমি জানো -180 থেকে বড় ভ্যালু কোনগুলা? -179, -170, তারপরে -160, এই টাইপের যতগুলো আছে, বুঝতে পারছো? অর্থাৎ -190 কখনো -180 থেকে বড় না, যেহেতু নেগেটিভ দিক। তাহলে 180 থেকে ছোট যে মানগুলা, ওগুলাই মূলত -180 থেকে বড়। অর্থাৎ -180 থেকে বড় ভ্যালু হচ্ছে -179, এর থেকে শুরু করে -160, 150, 130, 120 এরকম করে যা থাকবে সেগুলো, বা 0। আর থিটা মানে হচ্ছে 180, পজিটিভ 180, 180 থেকে সমান হইতে পারে বা এর থেকে ছোট হইতে পারে। এখানে একটা কনফিউশন থাকবে, আমি আশা করি আমরা এক্সাম্পল যখন যাব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এই ব্যাপারটাকে অন্য আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে -θ এটাকে টাচ করবে না, বাট +π, সরি -π এটাকে টাচ করবে না, +π এটাকে টাচ করবে, এবং এদের মধ্যবর্তী সমস্ত ভ্যালুকে, এদের মধ্যবর্তী যদি কোণ হয় তাহলে তাকে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলতে পারবো। বাট এই রেঞ্জের বাইরে যদি বের হয়ে যায় তখন সেটাকে আর প্রিন্সিপাল আর্গুমেন্ট বলা যাবে না, ওইটা হয়ে যাবে জেনারেল আর্গুমেন্ট। ব্যাপারটা বোঝা গেছে? তো আশা করি প্রিন্সিপাল আর্গুমেন্ট এবং জেনারেল আর্গুমেন্টের যে ডেফিনেশন বা সংজ্ঞা, সেই ব্যাপারটা আসলে ক্লিয়ার হইল। তো এবার আমরা এটার ব্যাখ্যাটা দেখব যে আসল ব্যাখ্যাটা কি, বা কোনো একটা আমরা আর্গুমেন্ট দেখব প্রত্যেকটা কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এরপরে দেখবো এক্সিস লাইনের উপরে, অর্থাৎ এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের সাথে দুইটা লাইন আছে, পজিটিভ এক্স অক্ষের লাইন আবার নেগেটিভ এক্স অক্ষের লাইন। আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে বা ইমাজিনারি এক্সিসের ক্ষেত্রে পজিটিভ ইমাজিনারি এক্সিস, আর নিচেরটা হচ্ছে নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস। তো এদের ক্ষেত্রেও আমাদের আর্গুমেন্টের মানটা কেমন হবে সেই ব্যাপারগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো দেখি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে প্রিন্সিপাল আর্গুমেন্ট কোনটা, জেনারেল আর্গুমেন্ট কোনটা, এগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেই বিষয়গুলো একটু দেখে ফেলি। তো প্রথম কথা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট বা ফার্স্ট কোয়াড্রেন্ট, যেটা কি বলি। তো আমরা আগে একটা অ্যাক্সিস নিয়ে ফেলি। তো দেখো এটা হচ্ছে আমাদের অরিজিন, ডিফারেন্ট কালি নেই, এটা হচ্ছে আমাদের অরিজিন, যেটাকে আমরা ও দিয়ে প্রকাশ করলাম। আর এখানে হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার, ধরো এটা হচ্ছে জেড, বা এক্স কমা ওয়াই লিখতে পারি সহজে। তো এদের মধ্যবর্তী একটা জয়েনিং লাইন আমাদের রাখা দরকার। সেই জয়েনিং লাইনটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জয়েনিং লাইন। তো এখানে আমরা দুইভাবে আর্গুমেন্ট পেতে পারি, ভালো করে খেয়াল করবা। এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের পজিটিভ অংশ। এভাবে লেখা দরকার নেই, বোঝানোর জন্য লিখছি আর কি, বা শুধু এক্স লিখতে পারো না লিখে। আর এটা হচ্ছে এক্স বার বা এক্স প্রাইম, যেটাকে আমরা নেগেটিভ এক্স অক্ষ বলি। তো এই জায়গাটা থেকে এই যে জয়েনিং লাইন পর্যন্ত অ্যাঙ্গেল, সেটাই তো আমাদের আর্গুমেন্ট। আর্গুমেন্টকে আমরা আর্গুমেন্ট অফ জেড দ্বারা প্রকাশ করি, বাট প্রিন্সিপাল আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। তাহলে খেয়াল করো, এখান থেকে আমি এই পর্যন্ত পৌঁছাইতে পারি। এখানকার যে অ্যাঙ্গেলের মানটা, সেই অ্যাঙ্গেলের মানটা কিন্তু 90 ডিগ্রি থেকেও ছোট। তার মানে সেটা কিন্তু ওই যে -180 থেকে 180 যে সীমানাটা, তার মধ্যে অবস্থান করতেছে। 180 থেকে বড় হয়ে যাচ্ছে না, নেগেটিভ দিক থেকেও না, পজিটিভ দিক থেকেও না। আচ্ছা, আরেকটা ইনফরমেশন এখানে জানিয়ে রাখা দরকার। আমরা যখন কোনো অ্যাঙ্গেলকে ক্লকওয়াইজ কাউন্ট করি, দেখো আমি যে এখান থেকে অ্যারোটা দিলাম সেটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ, এখান থেকে উপরের দিকে দিলাম। তাহলে এন্টি ক্লকওয়াইজ কোনো অ্যাঙ্গেল কাউন্ট করলে, এন্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ বলে অনেক সময়, এন্টি ক্লকওয়াইজ কোনো অ্যাঙ্গেল কাউন্ট করলে এই অ্যাঙ্গেলটাকে কাউন্ট করা হয় পজিটিভ হিসেবে। আর যদি ক্লকওয়াইজ কোনো অ্যাঙ্গেল কাউন্ট করি, মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ ধরবো। এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা এখান থেকে হিসাব করে এই দিক বরাবর আসলাম, এটা এন্টি ক্লকওয়াইজ, সুতরাং এটা পজিটিভ একটা ভ্যালু। তো এইটা হচ্ছে আমাদের একটা আর্গুমেন্ট। আবার আমি যদি এরকম হিসাব না করে সে আমি এই দিক থেকে হিসাব করে এখানে আসতাম, এটাও কিন্তু একটা আর্গুমেন্ট। দুইটাই তোমার আর্গুমেন্টের ডেফিনেশন মানছে। আর্গুমেন্টের ডেফিনেশন মানে কি? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ওই জয়েনিং লাইন পর্যন্ত যে কৌণিক দূরত্ব। তাহলে আমার পজিটিভ অ্যাক্সিস থেকে আমি এদিক থেকেও যেতে পারি, আবার এদিক থেকেও তো যেতে পারি। আমি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে যাচ্ছি, আবার সেই লাইন বরাবরই যাচ্ছি, দুই দিক থেকে। এখন কোন দিক থেকে যেতে হবে এমন কোনো বিষয় তো আমাকে স্পেসিফাই করে দেওয়া নাই, তো আমি দুই দিক থেকে যেতে পারি। দুইটি আর্গুমেন্ট তাহলে উপরেরটা আর্গুমেন্ট, নিচেরটা আর্গুমেন্ট। বাট এই নিচের যে আর্গুমেন্টের মান, সেটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত 180, বাট পজিটিভ 180 না, যেহেতু ক্লকওয়াইজ নিচের দিকে ঘুরতেছি, এটা -180। আবারও আরো উপরের দিকে উঠতেছি, এখানে 90 ডিগ্রি, তার মানে -270 হয়ে গেছে। আবার এখানে আরো কিছু আছে, তার মানে এটা অনেক বড় একটা অ্যাঙ্গেল। -180 থেকে +180 যে সীমানা, তার মধ্যে এই আর্গুমেন্টটা নাই। তাহলে এই আর্গুমেন্টটাকে আমি কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট বলতে পারবো না। আমি এই আর্গুমেন্টটাকে বলতে পারি একটা জেনারেল আর্গুমেন্ট বা একটা নরমাল জেনারেল আর্গুমেন্ট আর কি, প্রিন্সিপাল আর্গুমেন্ট বাদে যেগুলো আছে। বাট এই যে আর্গুমেন্টটা নীল কালারের যেটা, এটা কিন্তু আমার সেই সীমানার মধ্যে আছে। সুতরাং এই আর্গুমেন্টটাকে আমি বলতে পারবো প্রিন্সিপাল আর্গুমেন্ট, এবং এই প্রিন্সিপাল আর্গুমেন্টটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করতে পারবো। বুঝতে পারছি কথা? আর আমি এই যে জেনারেল আর্গুমেন্টটা দেখতে পাচ্ছ, সেই জেনারেল আর্গুমেন্টটাকে কিন্তু আমি থিটা প্লাস 2n পাই দিয়ে প্রকাশ করতে পারবো। এটাকে আমি থিটা প্লাস 2n পাই দিয়ে প্রকাশ করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? তো এখন এটাকে থিটা প্লাস 2n পাই দিয়ে প্রকাশ কিভাবে করতে পারবো, এটার লজিকটা কি, সেই লজিকটাকে আমি একটু এক্সপ্লেন করি। তাহলে আমি আগে লিখি, একটা গ্রাফের ভিতর সব দেখে হিজিবিজি রাখবে, আমি এক্সপ্লেনিং গ্রাফগুলো পরে আঁকবো আর কি। তো আমি এখানে লিখি, এটা মূলত প্রিন্সিপাল আর্গুমেন্ট। আর এখানকার যে আর্গুমেন্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা জেনারেল আর্গুমেন্ট। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ারিফাই করি যে থিটা প্লাস 2n পাই লেখার লজিকটাকে, যেখানে n এর মানটা, এখানে n এর পরিচয়টা একটু দিয়ে দিবা দরকার পড়লে, যে ফেয়ার বা যেখানে n এর মান বিলং করবে সেট অফ ইন্টিজারের মধ্যে থেকে, মানে -1 হইতে পারে, 0 হইতে পারে, +1 হইতে পারে, কিছু একটা হইতে পারে। আচ্ছা, এটা হচ্ছে জেনারেল ফরম্যাটে লেখা, n দিয়ে একেবারে n দিয়ে প্রকাশ করা। বাট আমি যদি একটু স্পেসিফিক করে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি খেয়াল করো। ধরো আমি এখানে আমার সেই অ্যাক্সিসটাকে ড্র করলাম। এখন আমি এই আমাদের সেই প্রথম অক্ষের সেই জয়েনিং লাইনটা, এটা হচ্ছে আমাদের অরিজিন। তো আমি চাইতেছি প্রথমে এখান থেকে, মানে এখান থেকে হিসাব করে, ভালো করে খেয়াল করিও, এখান থেকে হিসাব করে এই পর্যন্ত এই অ্যাঙ্গেলটা আমি বের করতে চাচ্ছি। তো আমি কিভাবে করতে পারি? আমি প্রথমে যদি এই জায়গাটা থেকে পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে ঘুরে একেবারে 2π পরিমাণ, মানে আবার এখানে আসি, তারপর যদি আমি এখান থেকে এই বাকি অংশটাকে সাবট্রাক্ট করে দেই বা মাইনাস করে দেই, তাহলেই তো আমার এই সাদা অংশটা বাকি থাকতেছে। ব্যাপারটা বুঝতে পারছো?
মেইন লাইন থেকে 2 পাই পরিমাণ ঘুরে এইদিকে আসলাম, আবার আমি এখান থেকে এদিক পরিমাণ এখানে মানে পুরো 2 পাই ইনক্লুড করে ফেলছি, তো একটু এক্সট্রা ইনক্লুড করছি এতটুকু। আমার দরকার ছিল তো এই পর্যন্ত আসা, বাট এতটুকু আমি এক্সট্রা ইনক্লুড করছি, এই জন্য আমি এই যে বা যেটুকু এক্সট্রা ইনক্লুড করলাম সেটুকু অতটুকুকে আবার সাবট্রাক্ট করে দিলাম বা মাইনাস করে দিলাম বা বাদ দিয়ে দিলাম সহজ ভাষায়। উল্টা দিকে যাওয়া মানে কি, আগের থেকে সাবট্রাক্ট করে দেওয়া। তো এখন এই ব্যাপারটাকে খেয়াল করো, অ্যাঙ্গেলগুলোকে কিভাবে লিখবো। আমার যে প্রথমে যে নীল এই যে কমলা কালারের যে বা অরেঞ্জ কালারের যে রোটেশনটা ছিল সেটা কত পরিমাণে, 2 পাই পরিমাণে, বাট ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ, সুতরাং এটাকে আমরা লিখতে পারি -2 পাই। এটা 2 পাই বাট নেগেটিভ দিকে -2 পাই, তাহলে -2 পাই পরিমাণ আসলাম। আর এখানে যে টুক ডিরেকশন সেটা কোন দিকে, ক্লকওয়াইজ নাকি কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এই কোণটার পরিমাণ কত, এই যে থিটা বা প্রিন্সিপাল আর্গুমেন্ট বরাবর থিটা, তাহলে এটা কি প্লাস থিটা, এই দিক বরাবর কতটুকু প্লাস থিটা, তাহলে -2 পাই প্লাস থিটা, এটাই হচ্ছে মূলত আমার এই জেনারেল আর্গুমেন্টটা। ঠিক আছে, যে হোয়াইট কালার যে মানটা সেটা হচ্ছে মূলত এইটা। তাহলে এইখানে দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি না, 2 ইন্টু -1 ইন্টু পাই প্লাস থিটা। এই -1টা কার মান বলো তো, এন এর মান, কারণ আমি বলছি এন এর মানটা জেড এর মধ্যে থেকে হবে, জেড এর মধ্যে তো -1 আছে অবশ্যই, এটাকে আমি 2n পাই লিখতে পারি প্লাস থিটা লিখতে পারি। তাহলে মূলত এই যে জেনারেল আর্গুমেন্ট সেটা হচ্ছে -2 পাই প্লাস থিটা, বাট এটা জেনারেল ফরম্যাট হচ্ছে এত, যেখানে এন এর পরিচয় জেড বলে দিলে কিন্তু ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কথা ক্লিয়ার? তারপরে আমি এত ডিটেইলড না লিখে সংক্ষেপে আমি 2n পাই লিখতে পারি। আচ্ছা, এইটা একটা জেনারেল আর্গুমেন্ট, ঠিক আছে, বুঝলাম এটা একটা জেনারেল আর্গুমেন্ট, বাট আমি তো জেনারেল আর্গুমেন্টকে আরো অন্যভাবেও লিখতে পারি, প্রকাশ করতে পারি। যে ধরো আমি এই দিকটাতে আবার একটা এক্সিস আঁকি, ওকে, তো এবার একটা জয়েনিং লাইন আঁকি, এই যে জয়েনিং লাইন। তো এবার ধরো আমরা তো এখান থেকে এটা জানি থিটা, থিটা, বাট এবার আমি কারণ এই মানে অ্যাঙ্গেলটাকে এত সংক্ষেপে হিসাব না করে আমি একটু এক্সপান্ডেড ওয়েতে করতে চাইছি। সো আমি এখান থেকে হিসাব করবো, প্রথমে আমি 2 পাই পরিমাণ ঘুরবো, তো এখান থেকে 2 পাই পরিমাণ ঘুরে আমি এখানে আসলাম। আমার তো দরকার ওই জয়েনিং লাইনে পৌঁছানো, তো আমি আবার ফার্দার এখান থেকে এই পর্যন্ত আসলাম। তো দেখো একটা জায়গায় আমি দুইটা স্টেপে পৌঁছেছি, প্রথমে 2 পাই পরিমাণ আসছি, পরে থিটা পরিমাণ গেছি। দুইটাই যে 2 পাই পরিমাণ আসলাম সেটা কি কাউন্টার ক্লকওয়াইজ না নাকি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ হয়তো এটা নিচের দিকে হয়তো, যেহেতু উপরের দিকে দ্যাট মিনস কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ এই মানটা হচ্ছে আমার +2 পাই। আর এইদিকে যেটা গেলাম সেটা হচ্ছে থিটা, সেটাও কিন্তু +2 পাই প্লাস থিটা। তাহলে পুরো আর্গুমেন্টটা জুড়ে কি হইলো, পুরো আর্গুমেন্টটা বা পুরো আর্গুমেন্ট হচ্ছে 2 পাই প্লাস থিটা। তো এটাকে আমি লিখতেই পারি 2 ইন্টু 1 ইন্টু পাই প্লাস থিটা লিখতেই পারি। তাহলে 1টা কিসের মান, জেড এর মধ্যে থেকে আসে 1 এর মানটা, কারণ জেড এর মধ্যে তো +1 -1 দুইটাই আছে, তাহলে এটাকে আমি 2n পাই লিখতে পারি প্লাস থিটা, কারণ n এর সবগুলো মান জেড থেকে আসে, জন্য জেড এর পরিবর্তে আমি n লিখতে পারি। তাহলে এটাও কিন্তু জেনারেল একটা আর্গুমেন্ট হয়ে গেল, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটাও কিন্তু জেনারেল আর্গুমেন্ট, বাট এই থিটা যেটা ওইটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো দেখো জেনারেল আর্গুমেন্টের মান কিন্তু ওই যে 180 সীমানা থেকে বের হয়ে গেছে, এটা তার থেকে বড় ভ্যালু। তাহলে এটা এই দিক থেকে হইতে পারে, এদিক থেকে হইতে পারে। আমি এখানে দুইটা দেখালাম মাত্র, বাট আমি যদি চাইতাম আরো একটা দেখাতে, বা আরো এখানে ইনফাইনাইট সংখ্যক তুমি চাইলে বের করতে পারবা। হ্যাঁ, আমি যদি আরেকটা দেখাই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করার জন্য, ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য, যে কোনো কনফিউশনই না থাকে, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায়, ধরো যে আমি এখান থেকে এদিক বরাবর একটা অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বার বরাবর একটা লাইন টানলাম, এটা কমপ্লেক্স নাম্বারটা আমাদের জেডটা। সো আমি একবার রোটেট না করে আমি মূলত এটা তো আমাদের প্রিন্সিপালটা, দিস ইজ থিটা, এটা আগে থেকে দিয়ে রাখি। এবার আমার রোটেশনের এটা দেখাই আমি, বা সাইকেলটা দেখাই। তাহলে এখান থেকে প্রথমে আমি একবার চক্র করে এখানে আসলাম, এক চক্রে আমার হবে না, ঠিক আছে, আমি এইটার উপর দিয়ে আরো একটা চক্র দিব। ধরো যে এবার আমি রেড কালার চক্র আরেকটা দিলাম, আরেকটা 2 পাই অতিক্রম করলাম, তাহলে 4 পাই হয়ে গেল। এরপরে আমি ডিফারেন্ট একটা কালার নিয়ে এই পরিমাণ স্টুপিড আমি এই পরিমাণ আসলাম। তাহলে খেয়াল করো প্রথমে যে পিঙ্ক কালার যেটা আছে এটা হচ্ছে 2 পাই, আবার রেড কালারের 2 পাই, তাহলে দুইটা মিলে 4 পাই হইলো, আর প্লাস হচ্ছে থিটা। তাহলে এটা যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ দুইটাই, তো আমি এইগুলোকে +4 পাই লিখতে পারি, আর এটা হচ্ছে তো কাউন্টার ক্লকওয়াইজ, সো প্লাস থিটা লিখতে পারি। তো এটাকে আমি কিভাবে সাজাতে পারি, 2 ইন্টু পাই প্লাস থিটা। 2 মানে কি একটা
কি বলে ইন্টিজারের মধ্যে থেকে, সো 2n লিখতে পারি, থিটা লিখতে পারি, তো 2n পাই প্লাস থিটা, এটাও তো একটা জেনারেল আর্গুমেন্ট। তো এরকম জেনারেল আর্গুমেন্ট অসংখ্য হইতে পারে, ইনফাইনাইট সংখ্যক হইতে পারে। আমি যদি উল্টো দিক থেকে আরো রোটেশন করতে পারি, মানে এখানে -2 বসাইতে চাই, তাও কিন্তু পারবো। তাহলে অনেকভাবে চাইলে আমরা জেনারেল আর্গুমেন্ট এবং প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে পারি। তবে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে এখানে প্রিন্সিপাল আর্গুমেন্টের মানটাই আমরা এখনো বের করিনি, এই মানটা কিভাবে বের করব সেটা একটু দেখি, মানে এক্স্যাক্টলি থিটার মানটা কি ফার্স্ট কোঅর্ডিনেটে। এগুলো ছিল ব্যাখ্যা, জেনারেল আর্গুমেন্ট, ফার্স্ট কোঅর্ডিনেটে জেনারেল আর্গুমেন্ট এবং প্রিন্সিপাল আর্গুমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি কি, বা এদের মধ্যে কি কি কনফিউশন থাকতে পারে, এই বিষয়গত সমস্যাগুলো আর কি। আচ্ছা, এবার আমরা মূলত ওইটার ভ্যালুটা বের করব, যে ভ্যালুটা কি হইতে পারে। সো এটা একটা কমপ্লেক্স নাম্বার, মানে কমপ্লেক্স প্লেন। সো এটা একটা কমপ্লেক্স নাম্বার, এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা সেটা হচ্ছে থিটা, এটাই প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটার ভ্যালু বের করা লাগবে। তো আমরা জানি এটাকে, এই যে বিন্দুটাকে বা কমপ্লেক্স পয়েন্টটাকে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি x, y দিয়ে লিখতে পারি, কারণ এটা মূলত z = x + iy এই ফরম্যাট থেকে আসছে। তো এখান থেকে আর একটা বিষয় আমাদের কাছে শার্প হয়ে গেছিল, প্রথমের লেকচারটাতে আমরা বলছিলাম যদিও, যে এখান থেকে এই যে নিচের পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু y, মানে এখান থেকে এই যে এই পর্যন্ত যে দূরত্ব, যেটা ডিসটেন্স, যেটা এটা কিন্তু y। আবার যদি বলি যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সরি দিস লাইন, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা কিন্তু হচ্ছে আমাদের x। এটা হচ্ছে আমাদের x। তাহলে এবার আমাকে বলো এই থিটার মানটা তুমি কিভাবে বের করবা। তুমি এই পুরো ত্রিভুজটার মধ্যে, সমগ্র ত্রিভুজটার মধ্যে এটা হচ্ছে থিটা কোণ, তাহলে এই ওয়াইটা হচ্ছে লম্ব আর এই এক্সটা হচ্ছে কি ভূমি। তাহলে তুমি এদের থেকে ত্রিকোণমিতিক অনুপাত, ট্যানজেন্টের অনুপাতটা বের করতে পারো। তাহলে আমরা জানি tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি x। তো এখান থেকে চাইলে আমরা থিটার মানটা বের করতে পারি, সো থিটা ইকুয়াল টু আমরা লিখব tan ইনভার্স y ডিভাইডেড বাই x এর মডিউলাস। এই মডিউলাসটা দেওয়ার কারণটা কি, এটাকে এখন আর মডিউলাস বলতে পারবো না, এটাকে অ্যাবসলিউট ভ্যালু অফ y ডিভাইডেড বাই x বলতে হবে, কারণ এটার ভেতরে যা আছে তারা কিন্তু রিয়েল নাম্বার, yটাও রিয়েল নাম্বার, xটাও রিয়েল নাম্বার। তো এটা বলার কারণ হচ্ছে y এর মানটা দেওয়ার কারণ হচ্ছে, যদি y এর মানটা মাইনাস হয় বা x এর মানটা মাইনাস হয়, তখন আমি মূলত প্লাস নিয়ে কাজ করব। সে এখানে y এর মানটা -5, নিচের মানটা 2, আমি আলটিমেটলি কাজ করব 5/2 নিয়ে, যাতে এই যে অ্যাবসলিউট ভ্যালু সাইনটা মাইনাসটাকে সরাই দিবে। এই জন্য এই জিনিসটা দেয়া। এটা কখন লাগবে, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেটে কাজে লাগবে, তখন আমরা বলবো। বাট ফার্স্ট কোঅর্ডিনেটে দুইটার মানে x এর মানটা পজিটিভ, y এর মানটা পজিটিভ, সুতরাং এখানে অ্যাবসলিউট ভ্যালুটার খুব একটা কাজ নেই। তো বোঝা গেছে এই প্রিন্সিপাল আর্গুমেন্টে কিভাবে বের করতে হয়। এটা হচ্ছে আমার এই ভ্যালুটা, আর এটাকে আমরা থিটা না বলে, আমরা এটাকে থিটা না বলি, একটু ক্লিয়ার করি, কনফিউশন লাগতে পারে একটা, দাঁড়াও। এটা যদি হয় থিটা, এই থিটাটা কি আর্গুমেন্টের থিটা, বাট এখানে যে একটা সমকোণী ত্রিভুজ পেলাম, সেই ত্রিভুজটার অ্যাঙ্গেলটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ না করে আলফা দিয়ে প্রকাশ করি। বুঝিও কথা, এখানকার যে ত্রিভুজটা পেলাম, সমকোণী ত্রিভুজ, তার যে কোণ, সেই কোণটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করলাম, আর আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটের যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টকে আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম। বাট পার্টিকুলারলি ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে বা কোঅর্ডিনেটের ক্ষেত্রে থিটার মানটা বা আর্গুমেন্টের মানটা আলফার মানের সমান হয়ে যায়। এই জন্য এখানে আলফার মান বের করা, এখানে আমি আলফার মান বের করব, আলফার মান যা আলটিমেটলি থিটার মান কিন্তু আমার তাই, বা থিটা ইকুয়াল টু আলফার সমান ইকুয়াল টু tan ইনভার্স y ওভার x। তো এটা নিয়ে কোনো সমস্যা আশা করি নাই। এখন এখানে আলফা বলার কারণটা দেখবা যে সেকেন্ড কোঅর্ডিনেটে চেঞ্জ হবে, সেকেন্ড কোঅর্ডিনেটে এগুলোর মান চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করার প্রসিডিউর, বোঝা গেছে ব্যাপারটা। আর এখানকার এটা যদি আমার tan ইনভার্স y বাই x হয়, এটা যদি হয় আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট, তাহলে জেনারেল আর্গুমেন্টটা কিভাবে লিখতে পারো তুমি? জেনারেল আর্গুমেন্টটাকে চাইলে এই যে পুরোটা আমি এখান থেকে দেখাচ্ছি, নতুন একটা ইয়াকে দেখাই, অনেকভাবে বের করা যায়, বা তুমি সরাসরি লিখতে পারো, তারপর একবার দেখাই। সেইটা তো তুমি এখান থেকে প্রথমে এই পরিমাণে আসলা, তাহলে এটা কত বলো, -2π, -2π পরিমাণে আসলা, তারপরে এখান থেকে এই দিক বরাবর রিচ করলো থিটা পরিমাণে, প্লাস থিটা পরিমাণে। তাহলে -2π প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে
এই যে বাকি অংশটা, এখান থেকে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি সেটা, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে আমার জেনারেল আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের ভ্যালু হচ্ছে -2π প্লাস থিটা। এটা একটা জেনারেল আর্গুমেন্ট, এরকম অসংখ্য জেনারেল আর্গুমেন্ট আছে। তুমি সেই অসংখ্যগুলোকে বোঝানোর জন্য বা পুরা আর্গুমেন্টের সেটটাকে বোঝানোর জন্য তুমি লিখতে পারো যে প্রিন্সিপাল আর্গুমেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু আলফা সমান মানে tan ইনভার্স y/x, আর জেনারেল আর্গুমেন্টের সেট হইতেছে এই যে থিটা তার সাথে +2nπ where n belongs to the integer the set of integer z। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের হিসাব গেল। এখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করা শিখব। তো সেকেন্ড কোয়াড্রেন্ট, প্রথমে আমরা একটা অ্যাক্সিস নিয়ে নিই। সেকেন্ড কোয়াড্রেন্টের ভিতরে কোন একটা কমপ্লেক্স নাম্বার আছে, তাদের জয়েনিং লাইন হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের জেড, বা আমরা বলতে পারি x, y। x, y নাকি নেগেটিভ x, y? নেগেটিভ x, y। যাই হোক, তো এখান থেকে যদি আমরা কোনো একটা ট্রায়াঙ্গেল আঁকি, আগে আমাদের একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। আচ্ছা, আমি আগে বলি যে আর্গুমেন্ট কত এখানে এক্স্যাক্টলি। এখানে আর্গুমেন্ট দুইটা, আগের মতো প্রিন্সিপাল আর্গুমেন্ট একটা হইতে পারে, আবার প্রিন্সিপাল আর্গুমেন্ট একটাই থাকবে, আর জেনারেল আর্গুমেন্ট অসংখ্য হইতে পারে, বা তার মধ্যে থেকে আমরা একটা দেখাবো আর কি। তো এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা বা যে কৌণিক দূরত্বটা, এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটা। আর তুমি যদি এখান থেকে এই দিক পর্যন্ত হিসাব করতে চাও, এখান থেকে এই দিক পর্যন্ত হিসাব করবা, এটাও কিন্তু একটা আর্গুমেন্ট, বাট এটা জেনারেল আর্গুমেন্ট। এটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার কিছু নাই, এটা ওই +2nπ দিয়ে দিলে হবে, তখন এটা ক্যালকুলেশন করা যাবে। তো আমি এটাকে আপাতত রিমুভ করে ফেলি। আমি ফার্স্ট এটার ভ্যালুটা বের করি। কিভাবে বের করব? এটার ভ্যালু বের করার জন্য আমাকে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, সেই ট্রায়াঙ্গেলটার কোণ, এই কোণটাকে আমরা আগেরবার কি দিয়ে প্রকাশ করছিলাম? আলফা দ্বারা প্রকাশ করছিলাম। আর মনে রাখবে, ত্রিভুজ তো সবসময় এক্স অক্ষের সাথে আঁকবা। তুমি এরকম কমপ্লেক্স লাইন এখানে, বাট তুমি এইখানে সাইন দিয়ে ত্রিভুজ আঁকতে পারবে না, এটা এই এক্স অক্ষের সাথে আঁকতে হবে। তো আঁকার পরে এটাকে তুমি আলফা দিয়ে প্রকাশ করলো। সো এখন তুমি এই থিটার মানটা কিভাবে বের করতে পারো, ব্যাপারটা খেয়াল করিও। থিটার মান তুমি বের করতে পারবা, ওইটা হচ্ছে তুমি ফার্স্টে এই পজিটিভ রিয়েল এক্সিস থেকে তুমি এখান থেকে পাই পরিমাণে এখানে আসবা। তাহলে এই যে পাই পরিমাণে আসলাম, সেটা কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে অবভিয়াসলি +π। তারপরে তুমি এখান থেকে আলফা পরিমাণে উল্টো দিকে যাবা, তাহলে এটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন, তাহলে এটা কি -α। তাহলে +π -α, এই পুরাটা মিলে তুমি পাচ্ছ মূলত থিটা। তাহলে পুরোটা এসে যদি আমি আবার এখান থেকে এই পর্যন্ত ব্যাক যাই, তাহলে বাকি থাকতেছে এটা, এটাই তো আমার কোণ, তাহলে এটাই তো থিটা। তাহলে আমি বলতে পারি থিটা ইকুয়াল টু +π -α। এইটাই আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট। ব্যাপারটা ক্লিয়ার? তো আশা করি এই ব্যাপারটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যে কিভাবে করে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। আর এখন যে তুমি যদি ওই আর্গুমেন্টটা বের করতে চাও, সে প্রিন্সিপাল আর্গুমেন্ট, দেখো প্রিন্সিপাল আর্গুমেন্ট তুমি বের করতেছো কার সাহায্যে? এইখানে একটা কনফিউজিং ব্যাপার আছে। প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতেছো সেই ট্রায়াঙ্গেলের যে কোণটা বা সন্নিহিত কোণটা আলফা, তার সাহায্যে। বাট জেনারেল আর্গুমেন্ট সবসময় বের করবা প্রিন্সিপাল আর্গুমেন্টের সাহায্যে বা থিটার সাহায্যে। কিভাবে? অন্যভাবে বের করা যায়, আলফার মাধ্যমে বের করা যায়, বাট আমরা বের করা শিখবো থিটার মাধ্যমে। দুইটা ভাবে বের করা যায়। তো আমি দুইটা ভাবেই দেখাই আমি, যেহেতু যদিও আলোচনাটা বড় হয়ে যাবে, বাট একেবারে কনফিউশন ক্লিয়ার থাকবে। তো দেখাই আমি দুইটার মাধ্যমে। আমি প্রথমে থিটার মাধ্যমে দেখাই, মানে আমার প্রিন্সিপাল আর্গুমেন্টের মাধ্যমে কেন, কিভাবে আমি জেনারেল আর্গুমেন্টটা বের করব সেটা একটু দেখাই। তো এখান থেকে এটা হচ্ছে আমার সেই কমপ্লেক্স নাম্বারটা, আমি জানি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে থিটা। আমি এই পুরা আমার যে ইয়াটা স্টুপিড, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। এটাকে কিভাবে বের করব সেই চেষ্টাটা করব। আমি প্রথমে আমি অরেঞ্জ কালার দিয়ে এখান থেকে 2π পরিমাণ আসবো। তাহলে এই যে 2π পরিমাণ আসলাম, সেটা কত? নেগেটিভ দিক থেকে, কারণ ক্লকওয়াইজ আসছি, সো দিস ইজ -2π। তারপরে আমি এখান থেকে থিটা পরিমাণে আবার লাইন পর্যন্ত ব্যাক করব। তাহলে এটা কত হবে? +θ হবে।
ওকে, তাহলে আমি এখান থেকে দেখো -2π পরিমাণে আসলাম, তারপরে +θ পরিমাণে গেলাম, তাহলে কিন্তু আমি এই যে পিঙ্ক কালার যেটা আছে, যে জেনারেল আর্গুমেন্টটা আছে, এটার ভ্যালু পেয়ে যাচ্ছি। তো দেখো আমি এখান থেকে লিখি সরাসরি যে এটাই করতে হলে কত, -2π +θ। তো তুমি চাইলে এটাকে ওই আগের মতো 2 × -1π +θ লিখতে পারো, ইকুয়াল টু দিয়ে তুমি লিখতে পারো 2nπ +θ, যেখানে n এর মান বিলং করবে সেট অফ ইন্টিজার এটার মধ্যে। তো আশা করি এটা একটা পরিচয় পাওয়া গেছে। এটার ভ্যালুটা কিভাবে বের করব, তুমি চাইলে এরকম অসংখ্য জেনারেল আর্গুমেন্ট খুঁজে বের করতে পারবা, বাট প্রিন্সিপাল আর্গুমেন্ট কিন্তু এই যে থিটা সেটা একটাই। তো আমি এই ব্যাপারটা ক্লিয়ার করলাম যে আমরা এই জেনারেল আর্গুমেন্ট বের করছি প্রিন্সিপাল আর্গুমেন্টের সাহায্যে, থিটার সাহায্যে, বাট থিটা যখন বের করছি, থিটাটা কিন্তু বের করছি আমরা ইয়ার সাহায্যে। দেখো এখানে কোথায় সেকেন্ড কোয়াড্রেন্টের থিটা বের করছি কিন্তু আমরা ওই অ্যাঙ্গেলটার সাহায্যে বা আলফার সাহায্যে, এই যে আলফার সাহায্যে। তুমি চাইলে এই জেনারেল আর্গুমেন্টটা মানে এই ভ্যালুটা তুমি আলফার সাহায্যেও বের করতে পারবা। কোন প্রসেসে একটু দেখাই যদি, বাট আমরা এইটা প্রেফার করব। বইতে সংক্ষেপে যে 2nπ + θ লেখে ওইটা মূলত থিটার সাহায্যে বের করার প্রসেসটা, বাট আলফার সাহায্যেও বের করা যায় কিন্তু ভ্যালুটা চাইলে। এটা একটু মাথা খাটাইলে বুঝবা যে ব্যাপারটা আসলে কি। ধরো এখান থেকে এটা হচ্ছে, এটা মানে আমার কমপ্লেক্স নাম্বারটা জেড, তো এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা দিস ইজ আলফা, এখান থেকে এই পর্যন্ত ছিল থিটা, বাট আমরা তো এবার প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করবো না, জেনারেলটা মানে এখান থেকে এই পর্যন্ত ভ্যালুটা বের করবো। এটা কিভাবে বের করতে পারি খেয়াল করো, আমি যদি এই রিয়েল অ্যাক্সিস থেকে নেগেটিভ বরাবর পাই পরিমাণে যাই, তারপরে যদি, তাহলে এটা কি হলো নেগেটিভ পাই, তারপর যদি আমি এখান থেকে এই পরিমাণে যাই আবার, এটা কিন্তু নেগেটিভ আলফা, তাহলে নেগেটিভ পাই নেগেটিভ আলফা দুইটা মিলে কিন্তু আলটিমেটলি আমার এই পুরো সার্কেলটা মানে এখান থেকে এই পর্যন্ত যে জেনারেল আর্গুমেন্টের সার্কেল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে তো আমি বলতে পারি যে জেনারেল আর্গুমেন্ট ইকুয়াল টু -π - আলফা, এটাও বলতে পারি। আর এটা যে কথা -2π + θ, এটা কিন্তু একই কথা, কারণ আলটিমেটলি ঘুরে ফিরে একই জিনিস পাইতেছি, বাট অ্যাঙ্গেল ডিফারেন্ট অ্যাঙ্গেল ব্যবহার করছি। কখনো আমি আলফা ব্যবহার করে বের করছি, আর কখনো আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটা ব্যবহার করে বের করছি। বুঝতে পারছি ব্যাপারটা? সো এভাবে চাইলে প্রত্যেকটার মাধ্যমে মানে প্রত্যেকটা কোঅর্ডিনেটে আমরা অসংখ্য জেনারেল আর্গুমেন্ট বের করতে পারি, এবং এই দুইটা প্রসেসই থিটার সাহায্যে বের করতে পারি, আলফার সাহায্যে বের করতে পারি। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে জেনারেল আর্গুমেন্টের পরিচয়টা মেন জিনিস, আর প্রিন্সিপাল আর্গুমেন্টের পরিচয়টা মেন জিনিস। আর এতক্ষণ আলোচনার মাধ্যমে আশা করি কিভাবে এই ভ্যালুগুলো বের করতে হয় এইটা রিলেটেড কনফিউশন চলে গেছে, যে কোনটার মাধ্যমে মানে কিভাবে জেনারেল আর্গুমেন্টের থিটার হিসাবগুলো কিভাবে করতে হয় বা অ্যাঙ্গেলের হিসাবগুলো কিভাবে করতে হয়, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট গেল, এবার আমরা থার্ড কোঅর্ডিনেটে আসি, তারপরে ফোর্থ কোঅর্ডিনেট, অ্যান্ড দেন আমরা দেখবো যে এক্সেস লাইনগুলোতে কিভাবে হবে। তো দেখো থার্ড কোঅর্ডিনেট লিখে রাখি আগে। থার্ড কোঅর্ডিনেটের আমি শুধু প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করা শেখাবো, আর ওই জেনারেল আর্গুমেন্টের একটা দেখাবো, বাকিগুলো তোমরা করে নিবা। যদি ওগুলো লাগে না জাস্ট লিখলেই হবে। দেখো এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট, এই থার্ড কোঅর্ডিনেটের এখানে কোন একটা কমপ্লেক্স নাম্বার সে আছে। তো আমরা জানি সবসময় ট্রায়াঙ্গেলটা ড্র করবো কার সাথে, এক্স এর সাথে, এই ওয়াই এর সাথে না। আর এখানকার কোনটা হচ্ছে আলফা, এই কোণে কোনো ডিরেকশন নাই, এটা হচ্ছে আলফা। এটা তুমি ডিরেকশন প্রয়োজন অনুযায়ী পরে দিবা। এবার বলো প্রিন্সিপাল আর্গুমেন্ট তো দুইভাবে বের করতে পারি আমরা এখান থেকে। একটা হচ্ছে এই পজিটিভ লাইন থেকে এই পর্যন্ত, এটা একটা আর্গুমেন্ট। আবার যদি অন্যভাবে ট্রাই করি, এখান থেকে এই পর্যন্ত, এটাও একটা আর্গুমেন্ট। তাহলে কোনটা প্রিন্সিপাল আর্গুমেন্ট? আমি যদি উপরেরটা দেখি সেটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত অলরেডি 180 হয়ে গেছে, তারপরে প্লাস, দ্যাট মিনস এটা জেনারেল আর্গুমেন্ট। বাট নিচেরটা এই থেকে এই পর্যন্ত 180 থেকে ছোট, এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো আমরা মতো নিচেরটাই বের করবো। সো দিস ইজ থিটা। তো থিটাটাকে তুমি কিভাবে বের করবা? বের করার প্রসেসটা হচ্ছে তুমি এখান থেকে আগে তুমি পাই পরিমাণে আসবা, নেগেটিভ পাই পরিমাণে, একটু কাছে হয়ে গেছে, ওয়েট। সো এখান থেকে তুমি এই পরিমাণে আসলা, তারপর এখান থেকে আলফা পরিমাণে ব্যাক করলা, তাহলে কিন্তু বাকিটা পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু
ক্লকওয়াইজ রোটেশন। সো দিস ইজ ক্লকওয়াইজ যেহেতু তার মানে মাইনাস পাই, আবার এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, সো প্লাস আলফা। তাহলে মাইনাস পাই প্লাস আলফা এটা কিন্তু হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টের প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটার ভ্যালু। আলফার মানটা তুমি অবশ্যই এখানে এক্স এর মান ওয়াই এর মান দেওয়া থাকবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই বাই এক্স দেওয়া থাকবে, সেখান থেকে বের করবা। কারণ এখানে এক্স এর মানটা দেখো এটা বলতে পারো তুমি -3, এটাকে তুমি বলতে পারো -2 ধরো আর কি। তো যখন আমরা বের করব তখন কিন্তু tan ইনভার্স কি বলে -2/-3 এর অ্যাবসলিউট ভ্যালু, এটাই তো আলফা বের করবে এভাবে, তাই না? তো এই মাইনাস আর মাইনাস কিন্তু থাকবে না, তখন হয়ে যাবে কি 2/3, তখন তুমি সরাসরি মান বের করে ফেলতে পারবা। তো এখানে মাইনাস যেখানে থাকবে কেন অ্যাবসলিউট ভ্যালুর সাইনটা আমাকে পজিটিভ করে দিবে, সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশন থাকার আসলে কথা না, সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট হোক আর ফার্স্ট কোয়াড্রেন্ট হোক। সো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি একটা এক্সাম্পলে আমি একটু করে বলেই দেই তাহলে বলতে পারো ইটস সেকেন্ড কোয়াড্রেন্ট। তো এখানে তুমি ধরতে পারো এক্স এর মানটা কিন্তু এখানে মাইনাস, তুমি এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু, বাট এটা মাইনাস ভ্যালু, নেগেটিভ ভ্যালু, সো এটা -2, এটা 3, তাহলে তুমি বলতে পারো এরকম সাইন দিয়ে 3/-2, তাহলে কত হবে? আলটিমেটলি 3/2 হবে, কারণ এই অ্যাবসলিউট ভ্যালুর সাইনটা এগুলোকে রিডিউস করে দিবে। বোঝা গেছে কথা? ঠিক আছে। তো এরপরে আমরা থার্ড কোয়াড্রেন্টের প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করা শিখলাম। কার সাহায্যে বের করছি? আলফার সাহায্যে বের করছি। এবার আমরা একটা জেনারেল আর্গুমেন্ট, আশা করি এটা করতে পারবা, বাট আমি একবার হিন্টস দিয়ে দিই। আমরা কিসের সাথে বের করব? থিটার সাহায্যে বের করব। তুমি চাইলে আলফার সাহায্যে বের করতে পারবা। তো ফর্মালিটি মেনটেন করার জন্য আমি একটা দেখাই দিচ্ছি আর কি। সরি, পেন্সিল অ্যাড করে নিই আগে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট এখানে। তো এইটা ছিল আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট, দ্যাট ইজ থিটা। এবার আমি চাচ্ছি এটার সাহায্যে এই উপরের যে জেনারেল আর্গুমেন্ট সেটাকে খুঁজে বের করব। সো কিভাবে বের করব দেখো, আমি প্রথমে এখান থেকে পুরো 2π পরিমাণ আসব, তারপরে এখান থেকে আমি আবার থিটা পরিমাণে ব্যাক যাব। তাহলে যে 2π পরিমাণে আসলাম সেটা ক্লকওয়াইজ ছিল, মানে কাউন্টার ক্লকওয়াইজ ছিল, সো দিস ইজ 2π প্লাস 2π। আর থিটা পরিমাণে আসলাম এটা মাইনাস বা ক্লকওয়াইজ, এর জন্য এখানে নেগেটিভ থিটা। দেখো উপরে কিন্তু আমরা নেগেটিভ থিটা ইউজ করছি, এই যে থিটার মানটা সেটা কি একটা ঋণাত্মক মান পাবো, আমরা হিসাব করে দেখবা একটা ঋণাত্মক মান পাবো, এটা হিসাব করে। সো এটা মাইনাস থিটা। তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ 2nπ 2π, এখানে জেনারেল আর্গুমেন্টটা কি সেটা হচ্ছে 2π মাইনাস থিটা। এটার মাধ্যমে তুমি থার্ড কোয়াড্রেন্টের জেনারেল আর্গুমেন্ট বের করতে পারবা। আর খেয়াল করো এখানকার আর্গুমেন্ট কিন্তু মাইনাস থিটা, শুধু থিটা না, এটা মাইনাস থিটা, তুমি এখান থেকে হিসাব করে একটা মাইনাস মান পাবো আর কি। থার্ড কোয়াড্রেন্টেরটা মানে প্রিন্সিপাল আর্গুমেন্টটা মাইনাস, ঋণাত্মক দিকে যেহেতু, সুতরাং এটা কি হবে? মাইনাস হবে অবশ্যই। তো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হইল। এই পুরোটা মাইনাস থিটা দ্বারা কিন্তু আমি আর্গুমেন্ট বুঝাইছি, থার্ড কোয়াড্রেন্টের প্রিন্সিপাল আর্গুমেন্টটা। এখানে মাইনাসটা না দিলেও হবে, কারণ এটার ভ্যালুটা ক্যালকুলেশন করলে মাইনাস অলরেডি আসবে। তার আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করলাম, যার রেজাল্ট আসবে মাইনাস একটা মান। আর আমরা এখানকার যে মান, মানে এখানকার যে প্রিন্সিপাল আর্গুমেন্ট ব্যবহার করছি সেটা এক্স্যাক্টলি ভ্যালুটা, এক্স্যাক্টলি মানটা ব্যবহার করছি, এই জন্য আমরা এখানে মাইনাসটা দিয়েছি আর কি। তো আশা করি একটু ক্লিয়ার। এটাকে আমরা 2nπ প্লাস থিটার মাধ্যমে লিখতে পারি। তো তুমি চাইলে এত বিস্তারিত ভাঙার দরকার নাই, তোমাকে যদি পরীক্ষায় বলে প্রিন্সিপাল আর্গুমেন্ট কত, তুমি বলবা প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু -π প্লাস আলফা। আর যদি বলে জেনারেল আর্গুমেন্ট কত, তুমি বলবা জেনারেল আর্গুমেন্ট ইকুয়াল টু 2nπ প্লাস প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটা। এন এর মান কত এটা নিয়ে তোমার ভাবার দরকার নাই, কারণ এখানে অসংখ্য এন এর মান হইতে পারে, স্পেসিফিক কোনো জেনারেল আর্গুমেন্ট তোমার কাছে জানতে চাই নাই, এখানে অসংখ্য হইতে পারে। সুতরাং এন এর মান বিলং করবে কিসের ভিতরে? সেট অফ ইন্টিজারের ভিতরে। তো এটা আমরা বুঝে গেলাম থার্ড কোয়াড্রেন্টেরটা। এবার আমরা লাস্ট দেখবো ফোর্থ কোয়াড্রেন্ট। এটা ইজি, ছোট, শুধু আমি প্রিন্সিপালটা দেখাবো, জেনারেলটা তোমরা বের করে নিবে বা তোমরা লিখে নিবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি সে আগের মতো, তো এখানে হচ্ছে আমাদের লাইনটা ফোর্থ কোয়াড্রেন্টে, এটা কমপ্লেক্স নাম্বার।
তো এখানে যদি আমি আবার একটা ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে আমাদের আলফা, বাট আমাদের এই আর্গুমেন্টের মানটা কত? আর্গুমেন্টের মানটা হচ্ছে এই পজিটিভ এক্স এক্সিস থেকে এই জয়েনিং লাইন পর্যন্ত। তাহলে এটা এখান থেকেও আসতে পারি, আবার আমি ঘুরে এখান থেকেও আসতে পারি, বাট এই পাশেরটা বড় হয়ে যাবে। এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট না, একটা জেনারেল আর্গুমেন্ট। তো আমরা জেনারেল নিয়ে কথা না বলি, প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এই থিটার মানটা কিসের সমান বলতো? আলফার সমান। বাট এটা কি পজিটিভ ডিরেকশন নাকি নেগেটিভ ডিরেকশনে? নেগেটিভ ডিরেকশনে। সুতরাং থিটা ইকুয়াল টু হবে মাইনাস আলফা। বুঝতে পারছি? সুতরাং মাইনাস tan ইনভার্স y ওভার এক্স। কারণ এখানে দেখো এই y এর মানটা কিন্তু মাইনাস, বাট এক্স এর মানটা প্লাস, এই জন্য আমরা এখানে মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে আর কি। এগুলো না লিখলেও চলবে, জাস্ট ভ্যালু লেখার সময় তুমি ভ্যালুটা লিখে দেবা। y এর মান মাইনাস হলে -3 লিখবা, x এর মান 3 লিখবা, বা যা থাকে তা লিখবা, তারপরে ঘুরে ফিরে এগুলোকে প্লাস করে দিবা। এই তো মেইন কাজ। তো এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে বুঝে গেলাম যে প্রিন্সিপাল আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু নেগেটিভ আলফা বা নেগেটিভ tan ইনভার্স y ওভার x। আর যদি বলি জেনারেল আর্গুমেন্ট, তাহলে তুমি বলবা যে থিটা প্লাস 2n পাই where n belongs to set of integer z। তো ফোর্থ কোয়াড্রেন্টের প্রিন্সিপাল আর্গুমেন্ট এবং জেনারেল আর্গুমেন্ট দুইটাই বোঝা হয়ে গেল। এবার আমরা একটু ওই যে প্রথমে সীমানা দিয়েছিলাম একটা, যে মাইনাস আলফা থেকে এই যে প্রিন্সিপাল আর্গুমেন্টের যে রিজিয়নটা দিছিলাম আমরা, মাইনাস আলফা থেকে প্লাস আলফা পর্যন্ত। এখানে বলছিলাম যে 180 সহ মাইনাস 180 হতে পারবে না। এইটার কনফিউশনটা একটু ক্লিয়ার করবো এখন আর কি। মানে এখানে কেন আমি ক্লোজড ইন্টারভেল দিলাম আর এখানে কেন ওপেন ইন্টারভেল দিলাম, এটা নিয়ে কনফিউশন। সো এইটাকে যদি একটু ক্লিয়ার করতে চাই, তাহলে আমি অন্য দিকে না গিয়ে, আচ্ছা ধরো গেলাম আমি, তাহলে এটা একটা এক্সিস, সেই এক্সিসের উপরে ধরো ফার্স্ট কোয়াড্রেন্টের উপরে কোনো একটা বিন্দু আছে বা কমপ্লেক্স নাম্বার এই এক্স এক্সিসের উপরই অবস্থান করতেছে। তাহলে মানে এই লাইন থেকে এটা হচ্ছে তোমার অরিজিন, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের জয়েনিং লাইন। দুটো লাইন তো একই, বা তারা কোইনসাইড করছে, একটা আর একটার উপরে সমপতিত হয়েছে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো জিরো, কোনো অ্যাঙ্গেল নাই। তাহলে এটা বোঝা গেছে এটার ক্ষেত্রে কি হইতে পারে, মানে এটার ক্ষেত্রে আর্গুমেন্টের মান হবে 0 আর কি। আর যদি জেনারেল আর্গুমেন্ট হিসাব করো, সেটা হচ্ছে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবে 2π -2π আর কি। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি যে আমাদের কোনো একটা বিন্দুকে যদি আমরা এখানে দাঁড় না করে সেকেন্ড কোঅর্ডিনেট দাঁড় করে, দেখতে পাচ্ছ পজিটিভ এক্সিস থেকে সরাসরি π/2। আর এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, জেনারেল আর্গুমেন্ট এখান থেকে এই পর্যন্ত, এটা ঠিক আছে বের করতে হবে। এটা একটা জেনারেল আর্গুমেন্ট, এরকম আরো অসংখ্য ঘুরে ঘুরে তুমি বের করতে পারবা। যে তুমি চাইলে এখান থেকে পুরোটা ঘুরে আবার তুমি এই পর্যন্ত আসতে পারো, এটা একটা জেনারেল আর্গুমেন্ট। আবার তুমি এখান থেকে পুরোটা ঘুরে এরকম আসতে পারো বারবার, সবগুলো জেনারেল আর্গুমেন্ট। তো তুমি জাস্ট লিখবা প্রিন্সিপাল আর্গুমেন্ট, তুমি লিখবা এটা থিটা, এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর জেনারেল আর্গুমেন্ট সবগুলোকে লিখবা থিটা প্লাস 2nπ আগের মতো। n এর মান যত চেঞ্জ হবে তত ধরনের জেনারেল আর্গুমেন্ট তুমি পাবা। আর প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটার মানটা কত? থিটার মানটা এখান থেকে কোনো অ্যাঙ্গেলও বের করার দরকার নেই, কিছু করার দরকার নেই, তুমি সরাসরি বুঝতে পারতেছো π/2। আর যেহেতু অ্যান্টিক্লকওয়াইজ, সুতরাং প্লাস π/2, কোনো চেঞ্জ নেই এখানে। কথা ক্লিয়ার? এরপরে আমরা যখন সেকেন্ড কোঅর্ডিনেটে যাব, তখনই আমাদের মেইন কনফিউশনটা হয়, বা এটা নিয়ে ওই কনসেপ্টটা এখানে ক্লিয়ার করে। সেইটার উপরে কোনো একটা বিন্দু বা নেগেটিভ এক্স এক্সিসের উপরে কোনো একটা বিন্দু। এখন এখান থেকে আর্গুমেন্ট তুমি কিভাবে হিসাব করবা? তুমি এখান থেকে এদিকে যেতে পারো, এটাও একটা আর্গুমেন্ট। এখান থেকে এদিকে যেতে পারো, এটাও একটা আর্গুমেন্ট। এটার মান হচ্ছে +180, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, সুতরাং -180। তো দুইটাই তো আর্গুমেন্ট। এখন তুমি কাকে প্রিন্সিপাল ধরবা, কাকে ধরবা, জেনারেল ধরবা, এটা নিয়ে একটা কনফিউশন ছিল। তখন সমস্ত ম্যাথমেটিশিয়ানরা মিলে বা যিনি কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করছেন, উনি সিদ্ধান্ত নিলেন যে এই প্লাসটাকে আমরা প্রিন্সিপালের মধ্যে ধরবো, মাইনাসটাকে ধরবো না। এই জন্য -180টাকে প্রিন্সিপাল আর্গুমেন্টের সীমানার ভিতর ধরে না, বাট +180 সীমানাটাকে প্রিন্সিপাল আর্গুমেন্টের মধ্যে ইনক্লুড করে, ইকুয়াল সাইনটা এই জন্য দিছে। তো -π ফার্স্ট ব্র্যাকেট, মানে এটাকে টাচ করবে না, কখনো -180 ডিগ্রি তুমি প্রিন্সিপাল আর্গুমেন্ট ধরতে পারবা না, বাট +πটাকে তুমি প্রিন্সিপাল আর্গুমেন্ট ধরতে পারবা। এই জন্য এগুলো হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্টের সীমানা বা ইন্টারভ্যাল, সেটা। আর কেন দেখা হয়েছে আশা করি বোঝা গেছে, সেকেন্ড কোঅর্ডিনেটের কারণে। তাহলে এইটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর এটা কি একটা জেনারেল আর্গুমেন্ট। এরকম আরো অসংখ্য জেনারেল আর্গুমেন্ট তুমি খুঁজে বের করতে পারবা চাইলে। তো থার্ড কোঅর্ডিনেটে গেল, এবার ফোর্থ কোঅর্ডিনেট হিসাব করো। তো
তো এটা তো আলাদা করে কিছু বলার নাই। বা থার্ড কোয়াড্রেন্ট, এক্স্যাক্টলি কোয়াড্রেন্টের হিসাব তো আগেই শেষ হয়েছে, উপরেই শেষ হয়েছে। আমরা এখন যেগুলো করতেছি এটা হচ্ছে লাইনের উপরে বা অ্যাক্সিস লাইন, অ্যাক্সিসের বিভিন্ন লাইনের উপরে হিসাবগুলো। ঠিক আছে, এটা প্রথমটা দেখাইছি, প্রথম মানে এক্স অক্ষের পজিটিভ সাইডে এখানে আর্গুমেন্টের মান, প্রিন্সিপাল আর্গুমেন্টের মান 0, আর যে জেনারেল আর্গুমেন্ট বলি সেটা অনেকগুলো হইতে পারে, তার মধ্যে -2 পাই একটা, কারণ এখান থেকে ঘুরে এদিকে আসতে পারো। আর সেকেন্ড কোয়াড্রেন্টে প্রিন্সিপাল আর্গুমেন্ট একটা, আমরা জানি প্রিন্সিপাল আর্গুমেন্ট সবসময় একটাই হবে, এটা একটা ইউনিক ভ্যালু, সুতরাং এটা হচ্ছে থিটা। আর জেনারেল আর্গুমেন্ট তুমি খুঁজে বের করতে পারবা। বাট এই সেকেন্ড মানে থার্ড লাইনটা বা নেগেটিভ এক্স অক্ষের উপরে একটা কনফিউশন ছিল, ওইটা আমরা এখানে ক্লিয়ারিফাই করলাম। আর ফোর্থ লাইনের উপরে বা এখানকার লাইনের উপরে যদি কোনো বিন্দু থাকে, এটা তো ইজিলি বলতে পারবো -π/2, এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। এখান থেকে ঘুরে তুমি এখানে একটা জেনারেল আর্গুমেন্ট আরো অসংখ্যবার ঘুরে ঘুরে আসছে, সেগুলো হচ্ছে আরো অসংখ্য জেনারেল আর্গুমেন্ট, মানে তুমি এন এর মানটা জাস্ট চেঞ্জ করবে, তাহলে বিভিন্ন ধরনের জেনারেল আর্গুমেন্ট তুমি খুঁজে পাবা। তো আশা করি এই যে বিভিন্ন এক্সিসের উপরে, তারপরে বিভিন্ন লাইনের উপরে আর্গুমেন্টের ভ্যালুটা কেমন হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তবে আরেকটা কথা আমি বলতে পারি, কমপ্লেক্স নাম্বারে 0 বলতে বোঝায়, কমপ্লেক্স নাম্বারে 0 বলতে বোঝায় 0 প্লাস 0 বা 0 প্লাস 0i বলতে পারো, 0 প্লাস 0i, এটা একটা কমপ্লেক্স নাম্বার। বাট এই কমপ্লেক্স নাম্বারের কোনো আর্গুমেন্ট নাই, বা এই কমপ্লেক্স নাম্বার, এই টাইপের কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট হচ্ছে আনডিফাইন্ড। কথা ক্লিয়ার? আর ফার্স্টে যেই আর্গুমেন্টটা দেখাইলাম, এই যে প্রথম বিন্দুটা, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর একটা মান আছে, ধরো এক মান দিলাম আমি, আর ওয়াই অক্ষ বরাবর মান দিলাম আমি, কোনো মানই নাই, ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করে না, দ্যাট মিনস 1 প্লাস 0y। যদি এটা 1 একক না হয়ে 2 একক হইতে, তো তুমি লিখতে 2 প্লাস 0y। এগুলোর আর্গুমেন্ট কত? 0। প্রিন্সিপাল আর্গুমেন্ট 0 প্রত্যেকটারই। 2 হইলে এখানে হবে বিন্দুটা, 3 হইলে এখানে হবে, 4 হইলে এখানে, এরকম বাড়বে আর কি, বাট আলটিমেটলি আর্গুমেন্ট তো 0। তো এরকম প্রত্যেকটার ক্ষেত্রে আর্গুমেন্ট 0 হবে, এবং প্রিন্সিপাল আর্গুমেন্ট 0 হবে, এবং জেনারেল আর্গুমেন্ট অসংখ্য হইতে পারে, ওইটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার দরকার নেই। তো আশা করি এই যে আর্গুমেন্ট রিলেটেড হিজিবিজি ব্যাপারগুলো, এখানে আমি একটু ডিটেইল আলোচনা করার কারণে কয়েকটা ব্যাপার একটু কমপ্লেক্স হয়ে গেছে, বাট আমি আশা করি প্রিন্সিপাল আর্গুমেন্ট কোনটা কোনটা সেটা তোমরা একেবারে ইজিলি বুঝে নিতে পারবা। এটা ফার্স্ট কোঅর্ডিনেটের প্রিন্সিপাল আর্গুমেন্ট এটাই, দ্যাট ইজ থিটা, আর জেনারেল আর্গুমেন্ট থিটা প্লাস 2nπ। সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, দ্যাট ইজ তুমি এটাকে কিভাবে বের করবা, তুমি এখান থেকে পাই পরিমাণ আসবা প্লাস পাই, এখান থেকে তুমি এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা কি কোনটা কি আলফা, তাহলে মাইনাস আলফা, প্লাস পাই মাইনাস আলফা, এটা হচ্ছে তোমার এখানকার থিটা। আর যদি বলো থার্ড কোঅর্ডিনেট, তাহলে সেখানকার থিটাটা কেমন হবে, এটা হচ্ছে আলফা, তুমি জানো আগে থেকেই। সো এইটা কিন্তু জেনারেল আর্গুমেন্ট, এটা দরকার নাই, প্রিন্সিপাল আর্গুমেন্ট। এখান থেকে পাই পরিমাণে আসবা, তারপর এখান থেকে আলফা পরিমাণ মাইনাস করবা, তাহলে এখানে থিটা ইকুয়াল হবে মাইনাস পাই, তারপর হচ্ছে প্লাস আলফা। ঠিক আছে, থার্ড কোঅর্ডিনেট। যদি এটা ক্লকওয়াইজ এর জন্য মাইনাস পাই, এটা কাউন্টার ক্লকওয়াইজ আসছে প্লাস আলফা। আর যদি ফোর্থ কোঅর্ডিনেটে আসো, তাহলে হচ্ছে এটা মাইনাস থিটা, বা থিটা ইকুয়াল টু মাইনাস আলফা বলতে পারো, এভাবে না লিখে দেখো থিটা ইকুয়াল টু মাইনাস আলফা, তাহলে এটাই হচ্ছে তোমার এখানে কি প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে চারটা কোঅর্ডিনেটের প্রিন্সিপাল আর্গুমেন্টগুলো কি কি বোঝা গেল। আর জেনারেল আর্গুমেন্ট প্রত্যেকটার সাথে 2n পা যোগ করে দেবো, যেখানে n এর মানটা বিলং করবে সেট অফ জেড এর ভিতরে বা সেট অফ ইন্টিজারের ভিতরে। তাহলে অসংখ্য রকমের জেনারেল আর্গুমেন্ট তুমি পেয়ে যাবা। সুতরাং প্রথমে যে আলোচনা, সেখানে আমি কয়েকটা জেনারেল আর্গুমেন্টের চিত্র রেখে দেখাইছি বা হিসাব করার ধরনটা দেখাইছি, এই জন্য হিজিবিজি রাখতে পারে, বাট পরে ওই যে একেবারে ফাইনাল যে আলোচনা, এখান থেকে তোমরা এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে নিবা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।